আজকের আলোচনাটা মানে বেশ একটা ধাঁধার মতো। ধাঁধা? কিরকম? দেখুন, ভারতের ১ নম্বর এসি কোম্পানি ভোল্টাস, ওরা রেকর্ড পরিমাণে এসি বিক্রি করছে, মার্কেট শেয়ারও বাড়ছে। হ্যাঁ, সেটা তো ভালো খবর। কিন্তু তারপরেও তাদের লাভ হু হু করে কমছে। মানে বিক্রি বাড়ছে অথচ লাভ কমছে। এই রহস্যটা কি? আমাদের হাতে ভোল্টাস লিমিটেডের সাম্প্রতিক যে আর্নিংস কনফারেন্স কলটা হয়েছে তার ট্রান্সক্রিপ্ট আছে। চলুন এই ধাঁধার সমাধান খোঁজা যাক। এই ধাঁধাটা আসলেই খুব আকর্ষণীয়। কারণ এর উত্তরের মধ্যে শুধু ভোল্টাজের নয়, আমার মনে হয় ভারতের পুরো কনজিউমার ইলেকট্রনিক্স বাজারের বর্তমান চিত্রটা লুকিয়ে আছে। ঠিক। একদিকে আন্তর্জাতিক বাজারের চাপ, আর একদিকে দেশের ভেতরের তীব্র প্রতিযোগিতা। এই দুইয়ের জাতাকলে পড়ে একটা টপ কোম্পানি কিভাবে টিকে থাকার আর এগিয়ে যাওয়ার লড়াই চালাচ্ছে, সেটাই আমরা আজ একটু গভীরে গিয়ে দেখব। মানে শুধু সংখ্যা নয়, সংখ্যার পেছনের কৌশলটা বোঝা। একদম। তাহলে চলুন রহস্যের প্রথম সূত্রটা দেখি। ট্রান্সক্রিপ্ট বলছে কোম্পানির মোট আয় প্রায় একই আছে, কিন্তু ট্যাক্স দেওয়ার আগের লাভটা মানে পিবিটি গত বছরের ১৯১ কোটি রুপি থেকে এক ধাক্কায় ১১৬ কোটিতে নেমে এসেছে। প্রায় ৪০% পতন। বিশাল পতন। এর পেছনে মূল কারণটা কি? শুধু কাঁচামালের দাম বেড়ে যাওয়া নাকি আরও কিছু আছে? কাঁচামালের দাম বৃদ্ধি তো অবশ্যই একটা বড় কারণ। মানে বিশ্বজুড়ে সাপ্লাই চেনের সমস্যা, ভূ রাজনৈতিক উত্তেজনা। তামা, অ্যালুমিনিয়াম এগুলোর দাম তো বেড়েইছে। হ্যাঁ, কিন্তু আসল কারণটা লুকিয়ে আছে ভারতের বাজারের ভেতরে। এখানকার প্রতিযোগিতা এতটাই তীব্র যে কোম্পানিগুলো চাইলেও দাম বাড়াতে পারছে না। আচ্ছা। উল্টে তাদের ডিস্ট্রিবিউটর, ডিলার যাদেরকে চ্যানেল পার্টনার বলে, তাদের এবং গ্রাহকদের ধরে রাখার জন্য নানারকম ছাড় বা আর্থিক সহায়তা দিতে হচ্ছে। তার মানে একটা অদৃশ্য প্রাইস ওয়ার চলছে। একদম, একটা মূল্যের লড়াই, যেখানে সবাই নিজের মার্কেট শেয়ার ধরে রাখতে মরিয়া। ভোল্টাসও এর বাইরে নয়। ফলে বিক্রির সংখ্যা বাড়লেও প্রতিটা ইউনিট থেকে তাদের লাভের অংশটা কমে যাচ্ছে। বাহ! তার মানে একদিকে কেনার খরচ বাড়ছে আর অন্যদিকে বেচার সময় লাভ কমাতে হচ্ছে। এটা তো একটা সাঁড়াশির চাপের মতো অবস্থা। ঠিক তাই। কিন্তু এই চাপের মধ্যেও তো তারা রুম এয়ার কন্ডিশনার বা আরএসি ব্যবসায় নিজেদের ১ নম্বর জায়গাটা ধরে রেখেছে। শুধু তাই নয়, গত ১ বছরে তাদের মার্কেট শেয়ার ২.১% বেড়ে প্রায় ১৭.৯%-এ পৌঁছেছে। এই অসম্ভবটা তারা সম্ভব করল কিভাবে? এখানে দুটো খুব মজার ফ্যাক্টর কাজ করেছে। প্রথমটা হলো সরকারের জিএসটি রেট কমানোর একটা সিদ্ধান্ত ছিল, যা ডিলারদের উৎসাহিত করেছে বেশি করে স্টক তুলতে। হুম। কিন্তু দ্বিতীয় কারণটা হলো বাজার আর গ্রাহকদের সাইকোলজির এক দারুণ উদাহরণ। সরকারের একটা সংস্থা আছে, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি, বিই। হ্যাঁ, যারা স্টার রেটিং দেয়। ঠিক, তারা সম্প্রতি নতুন আরও কড়া নিয়ম চালু করার ঘোষণা দেয়। আচ্ছা, এই বিইইর নতুন নিয়মের সাথে বিক্রি বাড়ার সম্পর্কটা কি? সম্পর্কটা খুব সোজা। নতুন নিয়মে এসিগুলোকে আরও বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। এর মানে হল কোম্পানিকে আরও ভালো মানের কম্প্রেসর, আরও বেশি কাপার টিউবিং এই সব ব্যবহার করতে হবে। সোজা কথায় উৎপাদন খরচ বাড়বে। একদম। আর খরচ বাড়লে পণ্যের দামও বাড়বে। গ্রাহকরা এই খবরটা পেয়ে যায়। তারা বোঝে যে নতুন নিয়মের এসি বাজারে এলেই দাম বেড়ে যাবে। তাই দাম বাড়ার আগেই খুরমুড়িয়ে পুরনো মডেলের এসি কিনে নেন। একেই বলে প্রি বাইং। এই সুযোগটাই ভোল্টাস খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। দারুণ ব্যাপার। তার মানে ভবিষ্যতের দাম বাড়ার ভয় বর্তমানের বিক্রি বাড়িয়ে দিয়েছে। কিন্তু দাম তো তাহলে সত্যি বাড়বে, তাই না? অবশ্যই। আর্নিংস কলে বিশ্লেষকরা বারবার ম্যানেজমেন্টকে এই প্রশ্নটাই করছিলেন। তামা, টাকার অবমূল্যায়ন আর এই নতুন বিই নিয়ম সব মিলিয়ে দাম কতটা বাড়তে পারে? ম্যানেজমেন্টের উত্তরটা আমার কাছে একটু পাশ কাটানো বলে মনে হলো। তারা বলল এটা একটা ডাইনামিক সিদ্ধান্ত। ডাইনামিক সিদ্ধান্ত কথাটা আসলে একটা কর্পোরেট পরিভাষা। যার মানে হলো আমরা এখনও নিজেরাও ঠিক জানি না, বাজারের পরিস্থিতি দেখে ব্যবস্থা নেব। হ্যাঁ, ঠিক তাই। আর তাদের এই দ্বিধার কারণও আছে। দেখুন, নতুন নিয়ম অনুযায়ী একটা 5 স্টার এসির উৎপাদন খরচ একটা 3 স্টার এসির চেয়ে অনেক বেশি বাড়বে। কেন? কারণ 5 স্টার মডেলে প্রযুক্তিগত পরিবর্তনটা অনেক বেশি। কিন্তু সমস্যা হলো, তারা যদি সেই অনুযায়ী দাম বাড়ায়, তাহলে হয়তো গ্রাহকরা 5 স্টার এসি কেনায় ছেড়ে দেবে। আচ্ছা। আবার দাম না বাড়ালে তাদের লাভ প্রায় থাকবেই না। তার মানে একদিকে খরচের চাপ, অন্যদিকে মার্কেট শেয়ার হারানোর ভয়।
হ্যাঁ, এটা তো একটা দড়ি টানাটানির মতো অবস্থা, একদিকে টানলে আরেক দিক ছুটে যায়। একদম। এটাই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা হয়তো ধাপে ধাপে দাম বাড়াবে, কিছুটা খরচ নিজেরা বহন করবে, আর বাকিটা গ্রাহকদের ওপর চাপাবে। হুম। কিন্তু কিন্তু প্রতিযোগীরা কি করছে সেদিকেও তো নজর রাখতে হবে। ভারতের বাজার এতটাই মূল্য সংবেদনশীল যে ৫০০ টাকার তফাতও গ্রাহককে এক ব্র্যান্ড থেকে অন্য ব্র্যান্ডে নিয়ে যেতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে তাদের মূল এসি ব্যবসায় লাভ ধরে রাখা একটা বিরাট চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে কোম্পানি ভবিষ্যতের বৃদ্ধির জন্য নিশ্চয়ই অন্য কোনো দিকে বাজি ধরছে। সম্ভবত এখানেই ভোল্টব্যাকের ভূমিকাটা চলে আসে, তাই না? ঠিক ধরেছেন। ভোল্টাস বুঝতে পারছে যে শুধু এসির ওপর নির্ভর করে থাকাটা ঝুঁকিপূর্ণ। এসি তো একটা মৌসুমি ব্যবসা। হুম। তাই তারা ভোল্ট বেক নামের জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনের মতো সারা বছর চলার মতো হোম অ্যাপ্লায়েন্সেসের বাজারে নিজেদের জায়গা পাকা করতে চাইছে। আর তারা এখানে বেশ সফলও হচ্ছে। সংখ্যাগুলো কি বলছে? ওয়াশিং মেশিনে তাদের মার্কেট শেয়ার ৮.২%, যা নভেম্বরে ১০.২% পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রেফ্রিজারেটরও তারা ৬.২% মার্কেট শেয়ার দখল করেছে। একটা নতুন খেলোয়াড় হিসেবে এটা তো যথেষ্ট প্রশংসার যোগ্য। অবশ্যই। কিন্তু এই সংখ্যাগুলো আকর্ষণীয় হলেও আর্নিংস কলে একজন বিশ্লেষক একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন। এত ভালো বিক্রি, এত মার্কেট শেয়ার দখলের পরেও ভোল্টব্যাক এখনও লাভজনক নয় কেন? তাদের আয় ব্যয়ের হিসাব এখনও লাল কালিতেই রয়েছে। এখানে কোম্পানি একটি ক্লাসিক ভেঞ্চার ক্যাপিটালিস্টদের কৌশল ব্যবহার করছে, যেটা উবার বা অ্যামাজনের মতো কনজিউমার টেক ইন্ডাস্ট্রিতে খুব পরিচিত। কি সেই কৌশল? কৌশলটার নাম হলো গ্রোথ বিফোর প্রফিট বা লাভের আগে বৃদ্ধি। এর মানে হলো এই মুহূর্তে তাদের একমাত্র লক্ষ্য হলো গ্রাহক বাড়ানো এবং বাজারের একটা বড় অংশ দখল করা। লাভের কথা তারা এখন ভাবছেই না। কিন্তু এই কৌশলটা তো বেশ ঝুঁকিপূর্ণ, বিশেষ করে ভারতের মতো বাজারে, যেখানে গ্রাহকরা ব্র্যান্ডের চেয়ে দামকে বেশি গুরুত্ব দেন। আজ ভোল্টব্যাক ছাড় দিয়ে বাজার দখল করছে, কাল যদি অন্য কোনো কোম্পানি আরও বেশি ছাড় দেয়? তাহলে তো গ্রাহকরা সেদিকে চলে যাবে। হ্যাঁ, এই মার্কেট শেয়ার ধরে রাখার লড়াইটা তো আরও ব্যয়বহুল হয়ে পড়বে। ভোল্টাস কি সেই আর্থিক চাপের জন্য প্রস্তুত? আপনার প্রশ্নটা একেবারে সঠিক জায়গায় আঘাত করেছে। এটাই এই কৌশলের সবচেয়ে বড় ঝুঁকি। দীর্ঘমেয়াদে গ্রাহকরা কি ব্র্যান্ডের প্রতি অনুগত থাকবে, নাকি শুধু কম দামের জন্য কিনবে? এটাই আসল প্রশ্ন। ম্যানেজমেন্ট কি বলছে? ম্যানেজমেন্টের যুক্তি হল, একবার যদি তারা একটা নির্দিষ্ট স্কেল বা ব্যবসার পরিধি ছুঁতে পারে, তখন তাদের উৎপাদন খরচ কমে আসবে এবং তারা লাভ করতে শুরু করবে। তাদের আশা, খুব শীঘ্রই তারা ব্রেক ইভেন অবস্থায় পৌঁছাবে। লাভ ক্ষতির সমান অবস্থায়? হ্যাঁ, কিন্তু আপনার কথা সত্যি, এটা একটা বড় বাজি। এই বাজিতে জিতলে তারা বাজারের অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে উঠবে, আর হারলে তাদের অনেক আর্থিক ক্ষতি স্বীকার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম তাদের বর্তমান ব্যবসা মানে এসি প্রচণ্ড চাপের মধ্যে আছে, আর ভবিষ্যতের বাজি ভোল্টব্যাক বেশ ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে কোম্পানির স্থিতিশীলতা আসছে কোথা থেকে? চলুন এবার তাদের প্রজেক্ট ব্যবসার দিকটা দেখি। ইএমপিএস বা ইলেকট্রোমেকানিক্যাল প্রজেক্টস অ্যান্ড সার্ভিসেস। ঠিক। এখানে একটা বিষয় আমার কাছে খুব অদ্ভুত লাগছে। আমরা সবসময় শুনি যে অর্ডার বুক যত বড়, কোম্পানির অবস্থা তত ভালো। অথচ ভোল্টাস বলছে তাদের অর্ডার বুক আগের চেয়ে কমে ৬,১০০ কোটি রুপি হওয়াটা একটা ভালো লক্ষণ। এটা তো ব্যবসার সাধারণ যুক্তির একেবারে উল্টো কথা। ব্যাপারটা ঠিক কি? হ্যাঁ, এটা আসলেই সাধারণ যুক্তির উল্টো মনে হতে পারে, কিন্তু এর পেছনে একটা গভীর কৌশলগত পরিবর্তন লুকিয়ে আছে। এটা অনেকটা স্বাস্থ্যকর খাওয়ার মতো। হয়তো আপনি পরিমাণে কম খাচ্ছেন, কিন্তু যা খাচ্ছেন তা আপনার শরীরের জন্য ভালো। ইন্টারেস্টিং। ভোল্টাসও এখন ঠিক তাই করছে। আগে তারা হয়তো যে কোনো ধরনের প্রজেক্ট হাতে নিত, শুধু অর্ডার বুকের আকার বড় করার জন্য, কিন্তু এখন তারা সাইজের চেয়ে হেলথের উপর বেশি জোর দিচ্ছে। হেলথ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? প্রকল্পের গুণমান? একদম। তারা এখন খুব সাবধানে প্রকল্প বাছাই করছে। ক্লায়েন্টের আর্থিক অবস্থা কেমন, তারা সময় মতো টাকা দেয় কিনা, প্রকল্পের লাভের সম্ভাবনা কতটা, ঝুঁকি কতখানি, এই সব কিছু। হ্যাঁ, এই সব কিছু খতিয়ে দেখে তবেই তারা কাজ হাতে নিচ্ছে। যেমন তারা এখন ডেটা সেন্টার বা বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের মতো দ্রুত বর্ধনশীল সেক্টরগুলিতে বেশি মনোযোগ দিচ্ছে। যেখানে পেমেন্ট নিশ্চিত।
এবং প্রকল্পগুলো দীর্ঘমেয়াদে লাভজনক। এর ফলে হয়তো তাদের মোট অর্ডার সংখ্যা বা আকার কমেছে, কিন্তু প্রতিটি প্রকল্প এখন অনেক বেশি সুরক্ষিত। তারা কম ঝুঁকিপূর্ণ, বেশি লাভজনক, স্বাস্থ্যকর প্রজেক্ট বেছে নিচ্ছে। তার মানে তারা এখন আর যে কোনো মূল্যে ব্যবসা বাড়ানোর খেলায় নেই, বরং লাভজনক এবং সুরক্ষিত ব্যবসার দিকে এগোচ্ছে। এটা তো কোম্পানির দীর্ঘমেয়াদী স্থায়িত্বের জন্য খুবই ভালো খবর। বেশ, সব মিলিয়ে তাহলে ছবিটা পরিষ্কার হচ্ছে। আসন্ন গ্রীষ্মের জন্য তাদের প্রস্তুতি কেমন? প্রস্তুতি সম্পূর্ণ। আর্নিংস কলে তারা জানিয়েছে যে তাদের ডিস্ট্রিবিউটর ও ডিলারদের কাছে প্রায় ৫-৬ সপ্তাহের স্টক মজুদ আছে, যা মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে বিক্রি হয়ে যাবে বলে আশা করা যায়। হ্যাঁ, নতুন বিইই নিয়ম অনুযায়ী তাদের পণ্য তৈরি। কিন্তু আসল পরীক্ষাটা হবে গ্রীষ্মের বাজারে। বর্ধিত দাম গ্রাহকরা কিভাবে নেবেন? প্রতিযোগীরা কী ধরনের ছাড় দেবে আর গরম কতটা পড়বে, এই সব কিছুর ওপর তাদের সাফল্য নির্ভর করবে। ম্যানেজমেন্ট এটা স্পষ্ট করে দিয়েছে যে তাদের মূল ফোকাস থাকবে খরচ কমানো, উন্নত পণ্যের মিশ্রণ তৈরি করা এবং সাপ্লাই চেইনকে আরও কার্যকর করে তোলা। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যা বেরিয়ে এলো তা হল, ভোল্টাস এসি বাজারে তাদের সিংহাসন ধরে রেখেছে ঠিকই, কিন্তু লাভের ওপর আন্তর্জাতিক বাজার এবং দেশের ভেতরের প্রতিযোগিতা দুটোরই প্রচণ্ড চাপ রয়েছে। ভবিষ্যতের গ্রোথের জন্য তাদের বাজি হল ভোল্টব্যাক, যেখানে তারা আপাতত লাভ ভুলে মার্কেট শেয়ার দখলের খেলায় নেমেছে। আর তাদের ব্যবসার স্থিতিশীলতার ভিত্তি, অর্থাৎ প্রজেক্ট ব্যবসা, এখন আকারের বদলে গুণমানের ওপর নির্ভরশীল। একদম। আর যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। এই আর্নিংস কল থেকে এটা স্পষ্ট যে ভোল্টাস একই সাথে ৩টি ভিন্ন ঘোড়ায় সওয়ার হওয়ার চেষ্টা করছে। ১ নম্বর, মূল এসি ব্যবসায় নিজের দুর্গ রক্ষা করা। ২ নম্বর, ভোল্টব্যাকের মাধ্যমে ভবিষ্যতের নতুন সাম্রাজ্য গড়া। আর ৩ নম্বর, প্রজেক্ট ব্যবসার মাধ্যমে বর্তমানকে স্থিতিশীল রাখা। ভাবার বিষয় হল, একটা পরিবর্তনশীল এবং প্রতিযোগিতামূলক বাজারে কোনো কোম্পানি কি একসঙ্গে ৩টে ঘোড়াতে সফলভাবে সওয়ার হতে পারে? নাকি দীর্ঘমেয়াদে একটির জন্য অন্যটিকে কিছুটা হলেও বিসর্জন দিতেই হয়? ঠিক, এই কৌশলগত ভারসাম্যটাই আগামী দিনে ভোল্টাসের ভাগ্য নির্ধারণ করবে।